বাংলা অসম সীমান্তের খবরে নজর রাখতে হবে। বেশ কিছু দূরপাল্লার ট্রেন আটকে পড়েছিল এবং বেশ কিছু ট্রেন বাতিল করতে হয়েছে, কারণ জোড়াই স্টেশনে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন তাদের যে দাবি, সেই দাবি নিয়ে তারা 5 ঘন্টা অবরোধ করেছিলেন। তবে 5 ঘন্টা পর অবরোধ এখন উঠে গিয়েছে। শুভঙ্কর রয়েছে সরাসরি আমার সঙ্গে, একবার শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, 5 ঘন্টা ধরে রেল অবরোধ, ভোগান্তির এক শেষ, কিন্তু এই 5 ঘন্টা পরে রেল অবরোধ উঠে গেল। কোন শর্তে উঠলো, বা বলা যেতে পারে কোন আশ্বাসে উঠলো? হ্যাঁ দেখো অতনু, একেবারেই পৃথক কোচবিহার রাজ্যের দাবিকে সামনে রেখে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা আজ সকাল থেকে, অর্থাৎ সকাল 6টার পর এই যে অসম বাংলা সীমান্তের শেষ রেল স্টেশন জোড়াই রেল স্টেশন, সেই জোড়াই রেল স্টেশনে তারা অবরোধ শুরু করে, যার ফলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে কিন্তু ভারতের যে মূল অংশ রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ আন্দোলন, প্রায় 5 ঘন্টা ধরে এই অবরোধ চলে। পরবর্তীতে রেল কর্তারা গ্রেটার নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে এবং বৈঠক শেষে যেটা সেখান থেকে যেটা আশ্বাস মিলেছে, রেল দপ্তরের পক্ষ থেকে গ্রেটার নেতাদের আশ্বাস দেওয়া হয়েছে যে তাদের এই দাবি, সেই দাবির বিষয়ে কেন্দ্রীয় সরকারকে জানানো হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হবে। পাশাপাশি তারা এই যে পৃথক কোচবিহার রাজ্যের দাবি করছে, সেই দাবি বিষয়ে যাতে আগামীতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে গ্রেটার নেতৃত্বের একটা যৌথ বৈঠক হয়, একটা আলোচনা করা যায়, সেই বৈঠকের যাতে ব্যবস্থা করা যায়, সে বিষয়ে রেলের তরফে সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া হয়েছে, এমনটাই দাবি করেছেন গ্রেটার নেতৃত্ব। এরপরই এদিন সকাল 6টার পর থেকে যে অবরোধ কর্মসূচি শুরু হয়েছিল, সেই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন গ্রেটার কর্মী সমর্থকরা। ধন্যবাদ শুভঙ্কর। রেল আশ্বাস দিয়েছে যে কেন্দ্রের সঙ্গে তাদের দাবি নিয়ে কথা বলবেন রেল, এবং কথা বলবে রেল বা রেল কর্তৃপক্ষ। তারা জানাবে যে সমস্যা কোথায় এদের, এই যে পৃথক কোচবিহারের দাবি নিয়ে তারা যা মুভমেন্ট করছেন, সেই মুভমেন্টের কথা জানাবেন। এই আশ্বাসের পর অবরোধ উঠেছে। আমার রেল অবরোধ তুলে নিয়ে মানেছি। যদি দাবি না মানা হয় সেরকম ভাবে, তাহলে কি আগামী দিনও আবার? হ্যাঁ, যদি এই কথা মতন দাবি মানা না হয়, এটা আমরা যে কতটা ভদ্র, কত যে জেন্টেলম্যান, কুচবিহার মানুষ যে কত সহজ সরল, সেটাও দেখিয়ে দিলাম। উমার অনুরোধও রাখলাম। এবার আমারও অনুরোধ, যদি না রাখে ইয়ার থেকে বৃহত্তর একবার ওই যে করে সহজ সাদা সিধা মানুষ যদি একবার রাগ হয়, উয়ে রাগ থামা বলে মুশকিল হয়ে যায়। তো আমরা তেমন সাদা সাদি মানুষ, আমরা এবার কথা দিলাম, ইমরাও কথা দিল, যদি এটা না হয় ইয়ার পরে কিন্তু বৃহত্তর আন্দোলন অবশ্যই হবে। का जो भी डिमांड्स और राइट्स है वो हम लिखित रूप में लिया है और ऊपर लेवल तक हम पहुंचा देंगे और परस्यू करेंगे इसको जल्दी रिप्लाई देने के लिए, और जैसा रिप्लाई मिलेंगे तुरंत बर्मन जी को हम पहुंचा देंगे। और सिटिंग के लिए भी रिक्वेस्ट किया बर्मन जी ने, हम ऊपर लेवल को रिक्वेस्ट करेंगे। কিন্তু সকাল থেকে যে অবরোধ চলেছে তাতে বাংলা অসম লাইনের প্রায় একরকম অচল হয়ে গিয়েছিল। বাংলা অসম লাইন, অর্থাৎ অসমের সঙ্গে বাংলার রেল যোগাযোগ একরকম প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল 5 ঘন্টার জন্য। 4টি এক্সপ্রেস বাতিল করতে হয়েছে। আপ ডাউন এনজেপি গুয়াহাটি বন্দে ভারত, আপ ডাউন এনজেপি বনগাইগাঁও এক্সপ্রেস, এছাড়াও 4টে ট্রেনের রুট বদল করতে হয়েছে। বিকল্প বাসের ব্যবস্থা করতে হয়েছে নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে। রাজকুমার রয়েছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবে রাজকুমার, 5 ঘন্টার ভোগান্তি। বিভিন্ন মানুষ, মানে অসম থেকে যদি বাংলা কানেক্ট করতে হয় তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রেল স্টেশন জোড়াই রেল স্টেশন। এই জোড়াই রেল স্টেশন যদি অবরোধ করা হয় তাহলে কতটা ভোগান্তি হবে মানুষের, কিভাবে ভোগান্তি, 5 ঘন্টার ভোগান্তি রেল মেকআপ করবে কিভাবে এবার? হ্যালো, হ্যাঁ অতুলদা, দেখো এই যে এটাই কিন্তু এখন প্রশ্ন, যে যদিও রেল অবরোধ উঠে গেছে, কিন্তু সেটা কখন স্বাভাবিক হবে পরিষেবা, সেটা নিয়ে যাত্রীরা কিন্তু দ্বন্দ্বে আছে। যদিও উত্তর পূর্ব সীমান্ত রেলের যে আলিপুরদুয়ার ডিভিশন, সেই ডিভিশন সূত্রে আমরা জানতে পারছি যে ইতিমধ্যেই কিন্তু পরিষেবা স্বাভাবিক হতে শুরু করেছে বলে দাবি করছে রেল। কিন্তু যাত্রীরা কিন্তু বলছে এখন পর্যন্ত অনেক ট্রেন দেরিতে চড়ছে, বিভিন্ন স্টেশনে বিভিন্ন ট্রেন দাঁড়িয়ে রয়েছে, সেগুলো এখনও মুভ করতে শুরু করেনি। এবং যে বাস পরিষেবা, সেই বাস পরিষেবাও কিন্তু
রেল যেহেতু অবরোধ উঠে গেছে, সেই বাস পরিষেবাও বন্ধ করে দিতে যাচ্ছে। এক কথায় অতনুদা একেবারে নাজেহাল যাত্রীরা, তারা কিন্তু ভোগান্তিতে পড়ছে। আগামী 2-3 ঘন্টাতে কিন্তু এই পরিষেবা স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না। যদিও রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে অবরোধ উঠে গেছে, আর কিছুক্ষণের মধ্যে এই পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। অতনুদা, ধন্যবাদ। তবে এই 5 ঘন্টার যে ভোগান্তি, সেই ভোগান্তির কথা যাত্রীরা নিজেই বলছেন, শুনুন একবার। বরপেটায় যাই, আমি প্রোগ্রামে যাই তো আজকে যাবো, কালকে থেকে দেখছি যে আসে, একটু আগে দেখলাম আসে, এখানে আসে বললো যে এখন ট্রেনটা নাই, এখন কিভাবে যাবো জানি না, কিন্তু যাইতেই হবে। আমি নিউ বঙ্গাইগাঁও যেতাম, এখন কামরূপ নেই, ক্যান্সেল আছে, অযথায় বাড়ি চলে যেতে লাগে। সবার প্রবলেম হচ্ছে না, প্যাসেঞ্জার দেখুন তো, এখন যারা আসছে তারা ব্যাক করছে, ট্রেনের টাইম দেখাচ্ছে যে রাইট টাইম আছে বা 9:40 আছে, আমি টাইম দেখে এসেছি, এখন দেখছি ট্রেন নেই। যাত্রী ভোগান্তি যাতে কিছুটা লাঘব করা যায় তার জন্য রেল বাসের ব্যবস্থা করেছিল। নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে বিকল্প বাসের ব্যবস্থা করে রেল। জুলাইতে রেল রোকোর একটা প্রোগ্রাম চলছে, যার জন্য প্যাসেঞ্জারের যদি কোনো প্রবলেম না হয়, এরা সুষ্ঠুভাবে যদি নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, তার জন্য রেল একটা সুবন্দোবস্ত করছে। এখান থেকে নিউ কুচবিহার নিয়ে যাবে, নিউ কুচবিহার থেকে উনিদেরকে সাবস্টিটিউট ট্রেন দিয়ে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য 15959 আপ কামরূপ এক্সপ্রেস আর 20503 রাজধানী এক্সপ্রেস এখান থেকে ধরার কথা ছিল, ডাইভার্ট হয়ে গেছে, ডাইভার্ট করে আপনারা এসে পাঠানো হবে। হাওড়ার পিলখানা সরকারি জমি, তো সেই সরকারি জমিতে দেখুন বেসরকারি কারখানা। কারখানা তো কারখানা, তার সঙ্গে আবার কারখানার গোডাউনও আছে। দাঁড়ান, শুধু গোডাউন নয়, টোটো চার্জিং স্টেশন। টোটো আসে এখানে, টোটো চার্জ দেওয়া হয়, এই সব কিছু সরকারি জমিতে। বেআইনি পার্কিং দেখতে পাচ্ছেন, বেআইনি তো বটে, কারণ জমি তো সরকারি। আবার দেখুন ইলেকট্রিক কানেকশন রয়েছে। আচ্ছা, এই জমি জবরদখল করেছেন বলে অভিযোগ যাদের বিরুদ্ধে, তারা কি বলছেন একবার শোনা যায়। हम लोग यहाँ बहुत 70 साल से है। हमारे पिताजी थे, हम लोग आए यहाँ पर बहुत दिन से, हम लोग यहाँ रहते हैं। ये जमीन किसका है? पुरसभा का है? पुरसभा बोल रहे किसका है? हम लोग तो यहाँ बहुत दिन से यहाँ पर रहते हैं, 70 साल से। आप लोग हमारे पिताजी कागज पत्र? हाँ हाँ, पहले का हम लोग का लीज जो था, जिसका वो लीज मिलता था, हम लोग यहाँ पर रहते थे। खटाल था हम लोग का। लीज वाला बंद करना ये तो हमको पिताजी बता पाएंगे। इधर कचरा गिरता है, नाला का दिक्कत है। আগেকার বিল আছে তো, লিজে বিল আছে তো আমাদের কাছে, হ্যাঁ লিজে বিল আছে, তাই না কেউ আসলে কাকে ভাড়া দেওয়া যাবে? কেউ আসলে তো ভাড়া দিব। পুরসভা একদম চুপচাপ। হ্যাঁ, সবই চুপচাপ আছে। সরাসরি দেবাশিস আমার সঙ্গে রয়েছে। দেবাশিস, এই তো লিজ আছে, কাগজ রয়েছে, সব কিছু আছে, মানে উনি তো মানতেই চাইছেন না এই জমি বেআইনি। এই কনফিডেন্স এলো কোথা থেকে? দেখো, মূলত এই কনফিডেন্টটা এলো হচ্ছে দীর্ঘদিন আগে এই জমিটি ছিল হাওড়া পুরসভার অন্দরে। পরবর্তীকালে সেটি HIT হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্ট সেটা অধিগ্রহণ করে এবং সেখানে একটি সরকারি বাস স্ট্যান্ড, একটি ফায়ার ব্রিগেডের, হাওড়া জেলার যে মূল ফায়ার ব্রিগেডের যে দপ্তর, সেই দপ্তর তৈরি করা হয়। সেখানে একটি সরকারি স্কুল তৈরি হয়, সেখানে ওয়াটার ট্যাঙ্ক তৈরি হয় সরকারি, এবং তারপর থেকেই এই যে ফাঁকা জমি, এই যে অংশটি বাকি ছিল বাস স্ট্যান্ড তৈরি করার পর, সেই 4 বিঘে জমি কার্যত বেদখল হতে শুরু করে। প্রাথমিকভাবে যখন হাওড়া পুরসভার আন্ডারে ছিল, তখন সেটিকে বেশ কয়েকটি জায়গা সেখানে লিজে দেওয়া হয়েছিল। সেই লিজের কাগজপত্র আর কোনো রকম ভাবে কোনো রিনিউয়াল হয়নি। এমনকি যারা ব্যবসা করছেন তারা বলছেন যে এখন কেউ আসে না টাকা নিতে, তাই তারা টাকা দেয় না, অর্থাৎ তারা ভাড়া দেয় না। কার কাছে লিজে আছে কেউ জানে না।
হাওড়া পুরসভা দায় এড়াচ্ছে এইচআইটির জমি, এইচআইটি বলছে হাওড়া পুরসভার জমি, কেউ বলছে কেএমডি এর জমি। অর্থাৎ এই যে একাধিক আধিকারিকরা বা একাধিক দপ্তরের যে টানাপোড়েন, সেই টানাপোড়েনের ভাগ নিচ্ছে বা সাহায্য নিচ্ছে কারা? এই অসাধু ব্যবসায়ীরা, যারা একটি মাত্র সামনেই রয়েছে একেবারে সিএসসি দপ্তর অর্থাৎ বিদ্যুৎ পর্ষদের দপ্তর, তাদের তরফ থেকে একটি লাইন ঢোকানো হচ্ছে, রাস্তার মাঝখানে মিটার বক্স লাগানো হচ্ছে, সেইখান থেকে বেআইনিভাবে একাধিক কারখানা গোডাউন সেখান থেকে লাইন চলে যাচ্ছে। এইভাবে কিন্তু দিনের পর দিন এই এলাকা জবরদখল করে সেখানে বিদ্যুতের সাহায্যে না শুধু এখানে শেষ নয় দেবাশিস, আরো একটা ব্যাপার, এই যে বেআইনি পার্কিং বলছে, ঠিক সামনে একটা স্কুল, একে তো পুরসভার জঞ্জাল, তার উপর সামনেই বেআইনি পার্কিং। স্কুলের তো মানে পড়ুয়াদের তো হাল খারাপ, শুধু পড়ুয়া কেন, যারা স্কুলে পড়ান তারাও বলছেন কি অবস্থার মধ্যে তারা রয়েছেন, শুনুন। আমাদের স্কুলের সামনে মানে ইলিগাল পার্কিং হয়, আমরা জানি। এই স্কুলের সামনে গেট পুরো বন্ধ থাকে, আমাদেরকে আসতে মানে আসার যাওয়ার আমাদের খুব অসুবিধা হয়। পুলিশ ডিপার্টমেন্টে অনেকবার চিঠি দিয়েছি, যেদিনে মানে চিঠি পড়বে আমি বা মানে গিয়ে কমপ্লেন করেছি, অনেকবার ভার্বালিও করেছি। তখন এসে যেভাবে আজকে অ্যাক্টিভ হয়েছেন এইভাবে অ্যাক্টিভ হয়ে আবার মানে সরে যাবে, আবার অন্য নেক্সট ডে থেকে আবার ওইরকমই হয়ে যাবে। সিচুয়েশন উইল বি দ্য সেম। যেদিন কমপ্লেন হবে সেদিনে মানে কিছু অ্যাকশন মনে হবে যে নেওয়া হয়েছে, তারপর আবার নেক্সট ডে থেকে সেম সিচুয়েশন। কতটা আফসোসের জায়গা থেকে, কতটা ক্ষোভের জায়গা থেকে ওই শিক্ষিকা বলছেন যে তিনি সব রকম সব অভিযোগ করার পরেও পুলিশ আসবে, আসার পরে আবার যে কে সেই, মানে এটাই ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে এই স্কুলের। পুলিশ আসবে, দেখবে, চলে যাবে, আগের মতো হয়ে যাবে সব কিছু। দেবাশিস, এক তো সরকারি জমি বেদখল হয়ে গেছে, তা নিয়ে প্রশাসনের হুঁশ নেই। সরকারি জমি যে ফেরত নিতে হবে, যদি আমরা এই খবর না দেখাই তাহলে হয়তো তা নিয়ে কেউ ভাববেন না। দ্বিতীয়ত ওই শিক্ষিকা উনি গিয়ে অভিযোগ করছেন যে এখানে এই অবস্থায় বেআইনি পার্কিং, যার জন্য স্কুল চালানো যাচ্ছে না, তারপরেও পুলিশ এসে রাউন্ড দিয়ে চলে যাচ্ছে। মানে পুলিশেরও গাফিলতি, সবাই সব জানেন, জেনে বুঝে চোখ বন্ধ করে বসে আছেন। অবশ্যই দেখো, একজন স্কুলের শিক্ষিকা, তিনি হাওড়া পুরসভা, গোলাবাড়ি থানা আর সব জায়গায় তিনি লিখিত অভিযোগ করছেন। এরপরে তো আর কোনো জায়গা নেই। কিন্তু এই যে হাওড়া পুরসভা হোক বা হাওড়া সিটি পুলিশের গোলাবাড়ি থানার আধিকারিকরা হোক, তারা তো পদক্ষেপ নেবেন, অবশ্যই পদক্ষেপ নেন। কখন নেন? যখন কোনো অভিযোগ আসে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে বেআইনি নির্মাণ তিনি আটকে দিচ্ছেন। কখনো কখনো অভিযোগ হচ্ছে স্কুলের দেওয়াল ভেঙে দিচ্ছে পার্কিং এর, বেআইনি পার্কিং এর জন্য, তখন গিয়ে সেই গাড়িতে ফাইন করছেন। অবশ্যই যে অভিযোগ পাওয়ার পরে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ, কিন্তু সেদিনকার মতনই তারপরের দিন থেকে আবার কিন্তু যেরকম ভাবে চলছিল বেআইনি কাজকর্ম, ঠিক সেরকম ভাবে চলতে থাকে। ফলে যারা তার মানে বেআইনি কাজকর্ম করেন তারাও জানেন যে পুলিশি ধরপাকড়, পুলিশি টহলদারি এসব সাময়িক, সার সত্য হলো কদিন পরেই আবার আগের মতো ব্যবসা করা যাবে। সে আইনি না বেআইনি কে দেখতে যাচ্ছে। পুরো প্রশাসক কি বলছেন? এইচআইটিরই হোক, কেএমডিএরই হোক আর হাওড়া পৌর নিগমেরই হোক, এগুলো সবই সরকারি সংস্থা এবং আমরা প্রত্যেককে একে অপরকে হেল্প করি আমাদের বিভিন্ন কাজ। স্কুলের সামনে ওরকম ভ্যাট থাকে, তাহলে আমরা এমনিতেই ভ্যাট কমানোর আমরা চেষ্টা করে যাচ্ছি। সংখ্যা আমি বলেছি আগে যে 284 থেকে কমিয়ে আমরা 218-তে নেমে চলে এসেছি। আরো আমরা কমাবো ভ্যাটের সংখ্যা, এটা আমি নিশ্চয়ই দেখে নেব। ইনলিগাল যা এনফোর্সমেন্ট হচ্ছে, যদি সেরকম হয়ে থাকে আমরা দ্রুতভাবে পুলিশের সাথে গিয়ে আমরা দেখব।